আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, কিন্তু কাউকে ক্ষমতা নেওয়ার জন্য, কোনো দল ইসলামী আন্দোলন ক্ষমতা নেওয়ার জন্য না। ঢাকা স্ট্রিমের বিশেষ আয়োজন স্ট্রিম টকে আপনাদের স্বাগত। আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমরা আজ কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির হালচাল এবং ইসলামী আন্দোলনের প্রস্তুতি নিয়ে। শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব, ইসলামী আন্দোলনের নির্বাচনের প্রস্তুতিটা কেমন? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ শেষের দিকে। আমরা নমিনেশন সাবমিট করেছি। কিছু সামান্য ত্রুটির কারণে কিছু নমিনেশন পেপার স্থগিত, কিছু বাতিল হয়েছিল, সেগুলো আমরা আপিল করেছি। আশা করি ইনশাআল্লাহ 90% আমরা সেগুলো পেয়ে যাব। আজকে অনেকগুলি হয়ে গেছে। আমাদের নেতাকর্মীরা এবং যারা ক্যান্ডিডেট আছেন তারা মোটামুটি মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছেন। আসলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। শেখ, আপনারা কয়টা আসনে মূলত নির্বাচন করবেন এককভাবে, এবং সেগুলোতে কেমন? আমরা তো জোট মানে অ্যালায়েন্স ভিত্তিক নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি। এখন পর্যন্ত সেই অবস্থানে আছি। যদি সেটা কোনো ক্রমে ব্যত্যয় ঘটে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন পর্যন্ত তো আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করতে পারি না। আচ্ছা আচ্ছা, জোটগতভাবে যদি নির্বাচন করেন তো ইসলামী আন্দোলন আনুমানিক কতগুলো আসনে? যেগুলো সিদ্ধান্ত হবে, আচ্ছা, যে পরিমাণ সিদ্ধান্ত হবে। আপনারা নির্বাচনের যে ইশতেহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের ভোট দেওয়ার জন্য, আকর্ষণ তৈরি করার জন্য, দলটা নির্বাচনে গেলে, ক্ষমতায় গেলে কি হবে না হবে, আপনাদের ইশতেহারে কোন দিকগুলো থাকবে? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা কি? দুর্নীতি। এই দুর্নীতির মূল উৎপাদন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করব। যারা বেকার যুবক আছে তাদের কর্মসংস্থান কিভাবে করা যায় সেই আলোচনা করব। দেশের উন্নয়ন কিভাবে করা যায়, আমাদের মা বোনদের কিভাবে তাদেরকে ইজ্জাত আবরুর সাথে তাদের উন্নতি করার চেষ্টা করা যায় শরিয়া সম্মতভাবে, সেটা আমরা চেষ্টা করব। শিক্ষা ডিপার্টমেন্টের যে ভঙ্গুর অবস্থা সেটাকে এস্টাবলিশ করা, শক্তিশালী করার চেষ্টা করব। আমরা দ্বীনি শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাটার প্রতি বেশি আমরা রোল প্লে করব। আসলে দেখা যায় আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে অনেক ছেলে মাস্টার্স পাস আছে, কিছু করতে পারে না। অথচ চায়না দেখেন, তারা মাস্টার্স পাস করে না, কিন্তু তারা একটা উদ্ভাবন করতে পারে, নতুন সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা কারিগরি বিদ্যাটাকে বেশি প্রাধান্য দেবো। আর দেখেন, আমাদের একটা MA পাস, মাস্টার্স পাস লোক যদি বিদেশে যায়, সে দেখা যায় বেকারত্ব জীবন যাপন করতেছে, কেন তার কোনো নেই, ভালো কোয়ালিটি নেই, কোনো শিক্ষা, কারিগরি কোনো শিক্ষা নেই। অথচ দেখা যায় আমাদের দেশের কারিগরি শিক্ষা গ্রহণ করছে, তার ভালো অবস্থানে আছে। এটা আমি দেখছি বিদেশে বিভিন্ন জায়গায়। আজকেও দেখেন আমাদের হাজারো মাস্টার্স পাস, তারা কিন্তু বেকার ঘুরতেছে। অথচ যারা কাজ জানে, মেশিনের কাজ জানে, দেখেন একজনের বেকার নেই। মানে যারা টেকনিশিয়ান আছেন দেখবেন টেকনিশিয়ানদের অবস্থা খুবই ভালো। এর জন্য আমরা চাইবো যে আমাদের যারা বেকার আছে এদেরকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এই ব্যাপারটা আমরা গুরুত্ব দেব। এবার আমাদের চরিত্র একেবারে ড্যামেজ হয়ে গেছে, আদর্শ এবং চরিত্র নৈতিকতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। অর্থাৎ আমরা চাইবো যে যেখানে যেখানে আমাদের ভণ্ডুল অবস্থা চলে গেছে সেই ভণ্ডুল অবস্থা থেকে আবার কিভাবে এই জাতিকে গড়া যায় আমরা সেদিকে বেশি গুরুত্ব দিই। ইশতেহারটা কবে আসবে? আসবে ইনশাআল্লাহ, শীঘ্রই আসবে, শীঘ্রই চলে আসবে। আচ্ছা, একটা প্রশ্ন, এটা কমন প্রশ্ন আপনাদেরকে করা হয়, আমিও সেটা করতে চাই। সেটা হচ্ছে, আপনারা একক অথবা জোটগত যেভাবেই সমঝোতার মাধ্যমেই হোক নির্বাচন করার পরে আপনার যে সরকারটা, যদি আপনারা জয়ী হন, সেক্ষেত্রে আপনাদের সরকারের গঠন করবেন যে সরকারটা, সেটার নীতি এবং কাঠামোটা কিরকম হবে? যদি ইসলামপন্থীরা বেশি যায় সেখানে কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। ইসলামপন্থীরা বেশি যায় আর ইসলামপন্থীরা বেশি না যায়, তখন আমরা দেখবো তখন কি করা যায়। যেহেতু তখন একইভাবে কিছু করা সম্ভব না। কোরআন সুন্নাহর ভিত্তিতে বলতে একটু যদি এক্সপ্লেন করেন। বাস কোরআন সুন্নাহ আমাদের মূল আদর্শ এবং নীতি। শরিয়া ভিত্তিতে আমরা দেশ গড়ার চেষ্টা করব। আচ্ছা, শরিয়া ভিত্তিতে আইন রচনা প্রণয়ন, সেক্ষেত্রে কি আমূল পরিবর্তন আসবে দেশে, তাই তো? না, খুব আমূল পরিবর্তন আসবে না। আসলে আমরা কিন্তু এখানে একটা মারাত্মক ভুল করি। আমরা মনে করি ইসলাম মানে হলে এখন বর্তমান যারা ডিসি থাকবে না, এসপিরা থাকবে না, শিক্ষকরা থাকবে, এটা আসলে ভুল। বিচারকরা থাকবে না, ব্যাংকাররা থাকবে না, আসলে প্রত্যেকের জায়গায় থাকবে। এতদিন হিসাবটা করছে সুদ ভিত্তিক, এখন হিসাবটা করে ব্যবসা ভিত্তিক। ম্যানেজার উনিই থাকবেন, শুধু পার্থক্য সুদ ভিত্তিক অঙ্ক, ব্যবসা ভিত্তিক অঙ্ক।
বিচারকরা তারাই থাকবেন। এত ব্রিটিশ ল অনুযায়ী বিচার করছেন, এখন সেখানে কিছু সামান্য কিছু আসলে শরিয়াতের মধ্যে তো এমন বিচার নাই যেটা সব জায়গার সাথে কন্ট্রাডিকশন হবে, ব্যাপারটা এরকম না। দেখেন কোরআন সুন্নাহ যে বিধানগুলি দিছে, যে হুদুদ আছে, কেসাস আছে, আইন আছে, সেই আইনের বাহিরে যে আইনগুলি আছে সেটা একটু পরিমার্জিত হবে। তার মানে এরকম না যে সব পরিবর্তন, মানে আমি ট্রাফিক লকে পরিবর্তন করবেন নাকি, আমি বিআরটিসি লকে পরিবর্তন করবেন নাকি, যেমন আমরা শিক্ষা ব্যবস্থা মানে যেটা আছে এর মধ্যে হয়তো বা দারুইনের শিক্ষা ব্যবস্থা সেখানে পরিবর্তন করে, সেখানে ইসলামী এই বাস এতটুকু। তার মানে গোটা বই পরিবর্তন ব্যাপারটা, অঙ্ক এটা আমি পরিবর্তন করবো, ইংলিশকে পরিবর্তন করতে পারবেন নাকি। আপনি সেখানে এতটুকু বলবো, যেমন ট্রান্সজেন্ডারের যে চ্যাপ্টার গুলি আছে, 2-1টা চ্যাপ্টার, এই শুধু এতটুকু তার মানে গোটা বই পরিবর্তন হবে না। এখানে কিন্তু আমরা ইসলামকে বিশাল একটা বোঝা মনে করি, মনে হয় কোনো চাকরি থাকবে না, সব পরিবর্তন হয়ে যায়, ব্যাপারটা কিচ্ছু না। অর্থাৎ প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেকের জায়গায় থাকবে, প্রত্যেক চাকরি যে প্রত্যেক, যেমন ডাক্তার, ইসলামিক কানুন আসলে কি ডাক্তার পরিবর্তন হবে? সব জায়গায় থাকবে, শুধু 2-1টা জায়গায় যেখানে দুর্নীতি আছে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যেখানে ব্রিটিশ ল ইসলামের সাথে সাংঘর্ষিক আছে, সে পরিবর্তনে ইসলামিক ল হবে, বাস এতটুকু। এটা কোনো কঠিন ব্যাপার না। আপনাদের মানে আপনারা যে জোটের কথা শোনা যাচ্ছে, 11 দলের বা 12 দল যে জোটের কথা শোনা যাচ্ছে, তার শরিক দল, অন্যতম শরিক দল হচ্ছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর প্রধান যিনি আমির, তিনি নারী প্রশ্নে অনেকবার বক্তব্য দিয়েছেন, সরকার গঠন করলে কি করবেন না করবেন, কিন্তু আপনাদের থেকে সেরকম ভাবে খোলাখুলি কোনো বক্তব্য আমরা শুনতে পাই নাই। অর্থাৎ আপনারা যদি সরকার গঠন করেন, সেখানে নারী প্রশ্নটা কিরকম ভাবে ডিল করবেন? শরিয়া সম্মতভাবে নারীদেরকে যত উন্নতি করার প্রয়োজন সব রকম। নারীরা কি নির্বাচন করতে পারবেন? এরপরে আমি আগেই বলছি একটা মৌলিক শরিয়া সম্মতভাবে, এটা বিশ্লেষণ ব্যাপার। কোন জায়গায় করতে পারবে, কোন জায়গায় করতে পারবে না, কোন জায়গায় যেতে পারবে, কোন জায়গায় যেতে পারবে না, এটা বিশাল একটা ব্যাখ্যার বিষয়। আমি এক কথা বলতে পারি যে শরিয়া সম্মতভাবে যেখানে যতটুকু নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন, আমরা সে অগ্রাধিকার দেব। ইসলাম তো নারীদেরকে অগ্রাধিকার দিছে, সাম্য করে নাই, সমধিকার দেয়নি। ইসলাম তো নারীকে অগ্রাধিকার দিছে। এখানে আমরা অগ্রাধিকার না, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা শব্দ প্রয়োগ করব কোনটা ভাই? ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। যেখানে যার যতটুকু ন্যায্যতার প্রয়োজন আমরা সেখানে ততটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। সম না, সম হতে পারে না। যদি সম নয় তো প্রত্যেকটা মহিলাকে প্রাইম মিনিস্টার বানায় দেন, যেটা মহিলার প্রাইম মিনিস্টার ছিল। এটা হয়, উনি যোগ্যতা রাখছে, ওইটা ওনার, এর যে যোগ্যতা আছে আমরা সেখানে তাকেই প্রদান করবো, অর্থাৎ ন্যায্য অধিকার প্রদান করবো আমরা না। কিন্তু আপনাদের দলেতে কোনো কমিটিতে বা কমিটির প্রধান বা অন্য কিছুতে নারীদের অংশগ্রহণ দেখা যায়? আমাদের কমিটির মধ্যে নারীরা আছে তো, কিন্তু আমরা সাধারণত দেখি না তাদেরকে কোনো পদে। দেখেন আসলে আমরা ভুল মেসেজ দিই। যেমন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তিনি মশওয়ারার মধ্যে ছিলেন না? তিনি মশওয়ারা ছিলেন তো। এবং হুদাইবিয়া সন্ধির মধ্যে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনরা নবী আলাইহিস সালাতু মানে ঈশার মানে হালালের ব্যাপারটা নবী আলাইহিস সালাম বলছেন হালাল হয়ে যাও, তিনি মানতেছিলেন না, তখন পরামর্শ কি দিয়েছেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু, মুশরিক তো মহিলারা হতে পারবে। এবং আমাদের মধ্যে তো আপনারা জানেন ইসলামের এরকম কোনো মুহাদ্দিস নেই যারা নারীদেরকে ওস্তাদ না মেনে মুহাদ্দিস হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সব জায়গায় নারীদেরকে নিতে চাই না, আবার সব জায়গায় পুরুষদেরকে নিতে চাই না। আচ্ছা, যেখানে যার অগ্রাধিকার, যেখানে যার প্রয়োজন, ন্যায্য অধিকার, আমরা সেখানে তাকে নিতে চাই। এখন আপনি যদি মনে করেন যেমন পুরুষরা 2 মণের বোঝা টানে, প্রত্যেকটা মহিলাকে 2 মণের বোঝা টানাতে হবে, এটা আপনি পারবেন? সম্ভব? এখন যদি কেউ প্রশ্ন কেন পারবেন না, আমি বলি তুমি একটা গাধা, তার এই যোগ্যতা নাই, তাকে এটা কেন চাপাইতেছো তুমি? অর্থাৎ যেখানে যার যেরকম অধিকার, ন্যায্য অধিকার, আমরা সেখানে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। মানে কেউ কোনো নারী যদি প্রশাসক হইতে চায় তাহলে প্রশাসক হতে পারবে? যদি শরিয়ার সম্মত অবশ্যই পারবে। মানে এটা শরিয়ার সম্মত, এটা ব্যাখ্যার দরকার আছে। আমি আগে বলছি ব্যাখ্যার প্রয়োজন আছে। আমি তো এখন ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যা তো অনেক পৃষ্ঠা লাগবে। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো 2টা আসন থেকে 2টা আসনে মনোনয়ন দাখিল করেছেন, তাই না? 2টা আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু চরমনের পীর মহোদয় হচ্ছে কোনো আসন থেকে নির্বাচন করছেন কি না? এটা মানে আমির করতেছেন না, আমির সাহেব করছেন না, এটার কি কোনো কারণ আছে? না, তিনি বাংলাদেশের সব জায়গায় সফর করবেন, এর জন্য আমরা তাকে খালি রেখেছি। ইনশাআল্লাহ যদি
আমরা 2টা আসনে জিততে পারি, তখন দেখা যাবে যে আমিরকে তখন আমরা হয়তো ইনশাআল্লাহ এখানে ইনক্লুড করতে পারি।